আসসালামু আলাইকুম। ফিফা উইন্ডো এসএস সাব চ্যাম্পিয়নশিপ মোটামুটি একটা লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। এখন অনেকের প্রশ্ন মনে যে সাব চ্যাম্পিয়নে হামজা চৌধুরী, সমিত সোম যারা বিদেশি ফুটবলার আছে বাংলাদেশের, এমনকি জাহের নাকিম বলেন আপনি বা ফারহানের কথা যদি বলেন আপনি, ওয়াহিদের কথা যাকে নিয়ে ফল আহমেদ যাকে নিয়ে আসার কথা চলছে, তো তারা কেন খেলতে পারবে না? এই প্রশ্নটা কিন্তু সবার মাঝে কিন্তু খুব মানে সাড়া ফেলেছে এবং ক্লিয়ারলি বুঝতে পারছে না কেন আসবে না। এই কেনর উত্তরটা আমি খুব সহজ সিম্পল ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে সাব চ্যাম্পিয়নের গ্রুপ, যে বি গ্রুপ, বি গ্রুপ নিয়ে আলোচনা করব। প্রথমে যদি বলি যে আপনি যদি সাব চ্যাম্পিয়নের দিকে তাকান, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে 4 তারিখ থেকে আপনি যদি সাবের দিকে একদম সুন্দরভাবে যদি দেখেন, সাব চ্যাম্পিয়নটা শুরু হচ্ছে কিন্তু 4 তারিখ থেকে 17 তারিখ থেকে, অর্থাৎ 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সাব চ্যাম্পিয়নশিপ হবে এবং ফিফা উইন্ডো হবে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এই যে মাঝখানে 4, 5, 6, 7, 8, 9, এই যে মাঝখানে 6 দিনের যে গ্যাপ পড়তেছে, এই গ্যাপটাতে কখনোই কোনো ক্লাব ফিফা উইন্ডোর বাইরে, মানে ফিফা উইন্ডোর বাইরে কোনো প্লেয়ারকে ছাড়তে চায় না, কারণ আদা রসুন নুন তেল হলুদ সবকিছু দিয়ে সুন্দর করে একটা প্লেয়ারকে বড় করে ফুটবলের ক্ষেত্রে একটা ক্লাব। ফিফার কিছু রুলস আছে যে ক্লাব চাইলে যে ফিফা উইন্ডোর বাইরে তার প্লেয়ারকে নাও ছাড়তে পারে, এরকম রুলস কিন্তু তাদের করা আছে। সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, প্রথম ধাপে যেহেতু 4 তারিখ, 4 তারিখ 4 নভেম্বর থেকে শুরু হবে সাব, তো সেখানে প্রথম কয়েকটা ম্যাচ গ্রুপ পর্বের ম্যাচ হবে। সেখানে কিন্তু হামজা চৌধুরী বা আদার্স যারা আছে বিদেশি ফুটবল, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, শ্রীলঙ্কা যদি বলেন আপনি, মালদ্বীপের কথা যদি বলেন আপনি, ইন্ডিয়াতেও একজন বর্তমানে আসছে এখন, তো টোটালি তাদের কথা চিন্তা করে, তো তাদেরও যে বিদেশি ফুটবলার যারা আছে বড় বড় ক্লাবে যারা খেলে তারা কিন্তু আসতে পারবে না। যেহেতু ফাহমিদুলের কথা যদি বলেন, ফাহমিদুল খেলতে পারবে, আমার বড় ক্লাবে খেলছে না। এবং যে সুমিত সোম ক্লেভানে খেলছে, ওখানেও সারা রুলস আছে। এবং বাংলাদেশে যদি ওই ভাটাপাড়ার রহমতগঞ্জের চিন্তা করেন, এটা তো নিয়ম রুলস টুলস মানে না। তো এদের চিন্তা করে লাভ নেই, এরা সিন্ডিকেটের মারফতে চলে। বড় বড় ক্লাব যেহেতু লেস্টার সিটিতে আপনার হামজা চৌধুরীর মতো এত বড় একটা ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছে, সো ফুলহামের মতো একটা ভালো একটা ক্লাবে খেলতেছে বর্তমানে কিন্তু ফারহান ওয়াহিদ, তো তাকেও কিন্তু ছাড়তে কিন্তু সমস্যা হবে। এইটা হলো মেইন প্রবলেম, যার জন্য মানুষ বলতেছে যে হামজা চৌধুরী বা সুমিত সোমেরা খেলতে পারবে কিনা সাব চ্যাম্পিয়নে, এই প্রশ্নটা এই কারণে চলে আসছে। আমি যতটুকু বুঝাতে পারছি আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসি সাব চ্যাম্পিয়নের গ্রুপ পর্ব দুইটা, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ তে আছে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং গ্রুপ বি তে আছে ভারত, মালদ্বীপ, পাকিস্তান। এখন আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা যে ভারত এবং বাংলাদেশের ফাইনাল হবে কিনা। এই কথাটা কেন হচ্ছে যে গ্রুপের কথা যদি বিবেচনা করে, দুই গ্রুপ থেকে এক গ্রুপে বাংলাদেশ স্বাগতিক, দ্বিতীয় গ্রুপ থেকে ভারত, দুটাই কিন্তু মোটামুটি শক্তিশালী টিম, দুইজনের ফাইনাল খেলার সম্ভাবনা আছে। অপরপক্ষে নেপাল, বর্তমানে কিন্তু নেপাল সম্পৃক্ত হওয়ার কথা আছে, যদিও নেপালে যেহেতু ফিফার নিষেধাজ্ঞা চলতেছে, যদি নেপালের নিষেধাজ্ঞা তুলে নেয়, এই যেহেতু এখনো 3-4 মাস আছে, তো নিষেধাজ্ঞা তুলে নিলে তারা কিন্তু বাংলাদেশের গ্রুপে জয়েন করবে। বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান এবং শ্রীলঙ্কা, তাদের যদি শক্তিমত্তা বিবেচনা করি, তাদের শক্তির জায়গা কি? ভুটানকে লাস্ট 2023 সালে ফিফাতে কিন্তু 3-1 হারাইছে বাংলাদেশ। এবং ভুটানের সবচেয়ে শক্তির জায়গাটা যে তারা কিন্তু ঘরের মাঠে অনেক শক্তিশালী। এবং তাদের রানিংটাও যদি আপনি দেখেন, যে ভুটানের ফুটবল মোটামুটি বলা চলে উন্নতি করছে, আগের যে সেই চেনা জানা প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ ফেভারিট হিসেবেই মোটামুটি বলা চলে। তবে বাংলাদেশই কিন্তু ভুটানের সাথে ফেভারিট থাকবে। তাদের প্লেয়ার গুলো যদি বিবেচনা করেন, রানিং যদি মিডফিল্ড, যদি বিবেচনা করেন, টোটালি কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় তার চেয়ে বাংলাদেশ মোটামুটি এগিয়ে থাকবে। লাস্ট যদি 3-1 হারানোর পরেও ভুটানের সাথে পাল্লা দিতে পারবে, তাতে করে কোনো সমস্যা নাই। সমস্যাটা দাঁড়াবে যেটা শ্রীলঙ্কা। বর্তমানে আগের শ্রীলঙ্কাকে ভুলে যান, বর্তমানে কিন্তু রিসেন্ট, আপনি যদি আজ থেকে 1 বছর আগের শ্রীলঙ্কা, 2025-এর শ্রীলঙ্কা বিবেচনা করে, সেখান থেকে ইউরোপে খেলে 3 থেকে 4টা ফুটবলার কিন্তু তারা ঢুকাইছে। এবং সেই 3 থেকে 4টা ফুটবলার ঢোকার পরে কিন্তু অপ্রতিরাধ্য কিন্তু শ্রীলঙ্কা। এবং বলা চলে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবাটা খুবই ভুল হবে। এবং শারীরিক দিক থেকেও যদি বলেন বাংলাদেশের চাইতে এগিয়ে থাকবে। বর্তমানে তাদের দলে বেশ মোটামুটি বলা চলে 4 থেকে 5 জন প্রবাসী। এই যে তাদের শক্তির জায়গাটা, এখানে কিন্তু বাংলাদেশের অনেকটাই ভুগতে হবে শ্রীলঙ্কার সাথে, যেটা আমি বরাবরই আমার একটা ভয়, যে গ্রুপ এ থেকে বাংলাদেশ যদি হামজা চৌধুরী, সমিত সোম বা ফাহমিদুল বা others যারা আছে যারা আসতে চাচ্ছে, যদি মেন শক্তি জাহান হাকিমের কথাই যদি বলেন, মেন শক্তি নিয়ে যদি বাংলাদেশ না নামতে পারে ভাই, তাহলে মোটামুটি বলা চলে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যদি কিন্তু হবে, মেবি ম্যাচটা উদ্বোধনী ম্যাচই হবে।
অপরদিকে পাকিস্তান পারবে না ইন্ডিয়ার সাথে, এটা ধরেই নেওয়া যায়। এবং গ্রুপ যদি আপনি দেখেন আরেকদিকে বিবেচনা করলে যে মালদ্বীপও পারবে না, সেদিক থেকে গ্রুপ এ থেকে হয় বাংলাদেশ, না হলে শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার সাথে যদি টক্কর দিয়ে বাংলাদেশ জিততে পারে, শ্রীলঙ্কার সাথে যদি বাংলাদেশ মোটামুটি টক্করটা দিতে পারে, শ্রীলঙ্কাকে হারাতে পারে, তবে কিন্তু সম্ভব। প্রথমে বাংলাদেশের দুইটা ম্যাচ, এই দুইটা ম্যাচে তাও আবার যদি আপনি দেখেন, যদি সময় সাপেক্ষে যদি দেখেন, হামজা যদি তাদের যদি না পায়, গ্রুপ স্টেজে যদি বাংলাদেশ বাদ পড়ে, তাহলে সাপ জেতার স্বপ্ন কিন্তু বাংলাদেশের শেষ হয়ে যাবে। তো ভালো থাকুন, এই ছিল ক্লিয়ারেন্স করার জন্য আপনাদের আর কি। অবশ্যই আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ভিডিও আপডেট করার জন্য। আমার কথা বলার ধরন বা কথা বলা, আমি আসলে অত ভালো ভাই প্রফেশনাল না। নতুন মুভমেন্টে অবশ্যই আপনারা আমার ভুলটা ধরে দিবেন কিভাবে বলা উচিত। যেটা নিয়ে আমি কথা বলি ম্যাচ নিয়ে, সেটাতে আমি বিশ্লেষণই করি। মাঝে মাঝে ফানি ভিডিও বানাই, ফানি বানানোর চেষ্টা করি, আমার কাছে খুব পছন্দ, আমার ভালো লাগে। যদিও অত ভালো পারি না, চেষ্টা করছি। আমার ভুল দুটি ধরে দেওয়ার চেষ্টা করুন। ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে যারা আছেন অবশ্যই শেয়ার করুন। সালাম।